Bone marrow study. Examination of structure and cellular composition of bone marrow. Aspirate and treatment biopsy is assessed for diagnosis purposes in wide variety disorder affecting the hemopoietic system. হেমোপেথিক সিস্টেমের ডিসঅর্ডার গুলো দেখার জন্য অনেক সময় আমাদেরকে বোন ম্যারো স্টাডি করতে হয়। বোন ম্যারো এটা আমরা সেলুলার কম্পোজিশনটা দেখি অথবা সেলুলার সাথে আমরা স্ট্রাকচার অফ দি বোন ম্যারো দেখে থাকি। একটা নরমাল বোন ম্যারো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার অফ নরমাল বোন ম্যারো কি থাকে সেখানে? সেখানে থাকে specialist connective tissue cells, reticulin fibrils, blood vessels, fat cell, nerves, and macrophage in addition of cells of the lymphoid and hemopoietic series. এগুলো হচ্ছে একটা বোন ম্যারো নরমাল বোন ম্যারো স্ট্রাকচার। কখন করি? ইন্ডিকেশন অফ বোন ম্যারো স্টাডি। বোন ম্যারো স্টাডিটা আমরা কখন করি, কি কি পারপাসে করি? ফার্স্ট যেটা বলা হচ্ছে যেটা ডায়াগনস্টিক পারপাস। ডায়াগনোসিস পারপাসের অর্থটা কি? ডায়াগনোসিস হচ্ছে আমরা কোনো ডিজিজ বা ডিসঅর্ডার গুলো ডায়াগনোস করা। ফার্স্ট রেড সেলে হচ্ছে আমরা ডিসঅর্ডার সবগুলো কিছু করি না, কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা করা লাগে। যেমন ধরো মেগালোব্লাস্টিক এনিমিয়া, সেক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডিটা করে থাকি। অ্যাপ্লাস্টিক এনিমিয়া সেক্ষেত্রে আমরা প্যানসাইটোপেনিয়া। হাইপোক্রমিক এনিমিয়াতে সচরাচর আমরা করি না, যদি আমরা দেখি যে আমাদের আয়রনটা দেখতে হবে, আয়রন স্টোরটা দেখতে হবে, সেই ক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডি করতে হয়, কিন্তু হাইপোক্রমিক লাগে না। সিডারব্লাস্টিক এনিমিয়া, সিডার সাইড বা সিডার ব্লাস্টটা দেখার জন্য। এটা হচ্ছে ব্লাড রেড সেল ডিসঅর্ডার গুলা সেগুলির জন্য আমরা বোন ম্যারো স্টাডি করি। বেশি করা হয় অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মেগালোপ্যানসাইটোপেনিয়া। আর হোয়াইট সেল ডিসঅর্ডারস সেটা তো আমরা লিউকেমিয়া ক্ষেত্রে আমরা করি, স্পেশালি সাবলিউকেমিক লিউকেমিয়া। সাবলিউকেমিক লিউকেমিয়াটা হচ্ছে আমার এখানে লিউকেমিক সেল গুলো কম থাকবে, আবার অনেক সময় দেখা যায় যে টোটাল কাউন্টটাও কম থাকবে কিন্তু লিউকেমিক সেল গুলা অনেক বেশি থাকবে, অথবা এখানে থাকবে হচ্ছে তোমার ব্লাড সেল গুলা, ইমেচিউর সেল গুলা কম থাকবে, যেটা আমরা পেরিফেরাল ব্লাড স্টাডিতে আমরা করে থাকি, সে পেয়ে থাকি, তখন আমরা ব্লাড কনফার্ম করার জন্য সেখানে বোন ম্যারো স্টাডিটা করে থাকি। নিউট্রোপেনিয়া, অ্যাগ্রানোসাইটোসিস, লিউকোময়েড রিঅ্যাকশন, লিউকেমিয়া না কিন্তু লিউকেমিয়ার মতো দেখতে, সেটা হচ্ছে লিউকোময়েড রিঅ্যাকশন। লিউকোইরাথ্রোব্লাস্টিক রিঅ্যাকশন, এখানে ইমেচিউর ডাব্লিউবিসি সেল থাকবে এবং ইমেচিউর আরবিসি বোথ থাকবে। মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা। আর প্লাটেলেট ডিসঅর্ডারের ভিতরে হচ্ছে আইটিবি, যেটাকে আমরা বলা হয় ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, এটা হচ্ছে, এগুলি হচ্ছে সবগুলো হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। এসব ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডিটা করে থাকি। প্রথমে আমরা ব্লাড ফিল্ম স্টাডি করে থাকি, তারপর যদি প্রয়োজন মনে করি তারপর বোন ম্যারো স্টাডিটা করি। সেটা দেখো হাইপার এক্সপ্লোজন, কালা জ্বর, প্যারাসাইটিক ইনফেকশন, লিপিড স্টোরেজ ডিজিজ, এগুলো assess in response to disease response to acute leukemia ক্ষেত্রে, prognosis of disease যেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাগ্রানোসাইটোসিস, ট্রিটমেন্টের ক্ষেত্রে পোস্ট ট্রিটমেন্টে আমরা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, কতটুকু প্রোগ্রেস হচ্ছে সেটা দেখার জন্য। আর কন্ট্রা ইন্ডিকেশন আছে বোন ম্যারো স্টাডি কিছু ক্ষেত্রে গেলে আমরা করতে পারবো না, যেমন হিমোফিলিক পেশেন্ট, যেটা হিমোফিলিয়া যেটা আমরা বলি, ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট যেটা, হিমোফিলিয়া ক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডিটা করবো না, কারণ এটা ব্লিডিংটা বন্ধ করা যাবে না। আদার্স কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো। সাইট অফ কালেকশন, কোন জায়গা থেকে আমরা বোন ম্যারো কালেকশন করে থাকবো। কমন সাইট যেটা, সেটা হচ্ছে যে sternum, body of the sternum, first and second pieces of the body of the sternum, many ground or first and second pieces of the body of the sternum.
ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বেশি যেটা করে থাকি সেটা হচ্ছে ইলিয়াক আইলিয়াক ক্রেস্ট থেকে আমরা কালেকশন করে থাকি। অ্যান্ট্রোপোস্টালিক আইলিয়াক আইল এটা। আর চিলড্রেন বিলো 2 ইয়ার্স এর ক্ষেত্রে আমরা করে থাকি টিবিয়াতে। Medial aspect of the upper end of the tibia, just below the level of the tibial tubercle. টিউবারকুলার নিচটা টিউবারকুলার নিচ থেকে আমরা চিলড্রেনের ক্ষেত্রে আমরা একটা কারেকশন করে থাকি 2 ইয়ার্স এর নিচে, বিলো 2 ইয়ার্স চাইল্ড। এটা হচ্ছে সাইট অফ কালেকশন। কিভাবে কালেকশন করি এটা এটা তোমরা দেখেছো কিনা জানি না। কালেকশন সিস্টেমটাতে ভিতরে একটা টেকনিক্যাল সিস্টেম, এটা এটা জানতে হবে ভালোভাবে। যেটা পেশেন্টের, আমি যদি মেনিগো স্টার্নি থেকে অথবা সেকেন্ড ফার্স্ট এন্ড সেকেন্ড বোর্ডের দৃষ্টান্ত নেই, তো সেটা তোমার কি করতে হবে? পেশেন্ট লাই অন হিজ বেড, এরিয়া যে এরিয়া থেকে আমি কাজ শিখবো সেই এরিয়াটা ক্লিন করতে হবে আইডেন স্পিড দিয়ে। অ্যানেস্থেসাইজ দ্য এরিয়া আপ টু পেডিস্টারিয়াম উইথ লোকাল অ্যানেস্থেটিক। ওই এরিয়াটা লোকাল অ্যানেস্থেসিয়া লাগবে সেখানে। এরপরে আমরা যে নিডেলটা আমরা বোন মেরু এক্সপ্রেশন নিডেল যেটা আমরা করি, সেটা আমরা গার্ডটা অ্যাডজাস্ট করতে হবে হাফ ইঞ্চি ফ্রম দ্য নিডল পয়েন্ট। অ্যাডজাস্ট করার উদ্দেশ্য একটা যে এতটুকু পর্যন্ত পিএস করবে, এর ভিতরে আমরা যেতে পারবে না, এই জন্য এটাকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে তো মেজারমেন্ট করা যাবে না কতটুকু গেল। সচরাচর হাফ ইঞ্চি আমরা গার্ডটাকে অ্যাডজাস্ট করে থাকি। বোরিং মোশনে আমরা নিডলটাকে পিয়ার্স করে থাকি। পিয়ার্স করার পরে স্টিলেটটা রিমুভ করে আমি ওখানে ডিসপোজেবল সিরিঞ্জটা নিয়ে কালেকশন করবো। কালেকশন আমি বেশি করবো না, সেখানে 0.2 ml বোন মেরু একটা কালেকশন করে থাকবো। এই কালেকশন করার পরে নিডলটা খুলে বা নিডল নিয়ে আমরা স্লাইড প্রিপারেশন করবো, স্লাইড স্পেয়ার করবো। যে বোন মেরু যে ফ্র্যাগমেন্ট গুলো আছে সেই ফ্র্যাগমেন্ট গুলো নিয়ে আমরা ব্লাড স্পেয়ারটা তৈরি করে থাকবো। আচ্ছা, এটা গেল। এরপরে যে ব্লাড স্পেয়ার তৈরি করে আমরা এটাকে আমরা ফিক্স করতে হবে। ফিক্স করতে হলে আমরা ফিক্সেশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি মিথাইল অ্যালকোহল। তারপর ফিক্সেশন করার পরে এটাকে আমরা স্টেনিং করবো। স্টেনিং ক্ষেত্রে আমরা যেটা এখানে করেছি বোন মেরু স্ট্যাটিস্টিক্স না, লিসপেনস্টন বা জিএম সিস্টেম। জিএম সিস্টেমটা বেশি ভালো। লিসপেনস্টন অথবা জিএম সিস্টেম না থাকলে লিসপেনস্টনটা আমরা করে থাকি। এটা হচ্ছে টেকনিকটা। এটা যখন তোমরা ওয়ার্ডে যাবে, ওয়ার্ডে ডিউটি করবে, তখন শেষে এটা বোন মেরু অ্যাসপিরেশনটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে নিডেল বায়োপসি দিয়ে, আর একটা অ্যাসপিরেশন বায়োপসি নিডেল বায়োপসি আমরা যেটা বলা হয়, আর এটা হচ্ছে ফ্রেপিন বায়োপসি। নিডেল বায়োপসি যেটা আমি যে প্রসেসটা বললাম সেটা হচ্ছে নিডেল বায়োপসি। বোন মেরু অ্যাসপিরেশন করতে নিডেল বায়োপসির মাধ্যমে। আর একটা হচ্ছে ট্রেপিন বায়োপসি। নিডেল বায়োপসির মাধ্যমে আমরা বোন মেরুটা থেকে পার্টিকেল গুলা কালেকশন করে থাকি। আর ট্রেপিন বায়োপসিস এর ক্ষেত্রে আমরা বোন মেরুর সাথে সাথে বনি কম্পোনেন্টটা, বোন ওয়ালটাও কিন্তু আমরা কালেকশন করে নিয়ে আসি। এই দুটা পার্থক্য হচ্ছে এখানে। বোন মেরু অ্যাসপিরেশনের নিডেল বায়োপসির ক্ষেত্রে আমরা কি করি, শুধু বোন মেরুটা কালেকশন করতে পারি। আর ট্রিপিন বায়োপসিসের ক্ষেত্রে আমরা সেটাকে করে বোন মেরুর সাথে সাথে বোনের ওয়াল থেকেও ফ্র্যাগমেন্টস আমরা কালেকশন করে থাকি। এখন বোন মেরু যখন আমরা বোন মেরু নিডেল বায়োপসি যখন আমরা কালেকশন করতে পারবো, বা আমাদের কোনো ফ্র্যাগমেন্ট আসবে না বা কোনো পার্টিকেলস আসবে না, সেক্ষেত্রে আমরা সেখানে যাই বোন মেরু ট্রিপিন বায়োপসি করতে। এই যে বোন মেরু অ্যাসপিরেশন নিডল বায়োপসি, যেটা নিডল বায়োপসির ক্ষেত্রে আমরা অনেক সময় কোনো পার্টিকেল আসবে না। ফেল্ড এটাকে বলা হয় ফেল্ড অ্যাসপিরেশন। করে নিডল অ্যাসপিরেশন করলে আমরা কিছু পাবো না, সেক্ষেত্রে সেটাকে বলা হয় ফেল্ড অ্যাসপিরেশন। ফেল্ড অ্যাসপিরেশন এখানে দুটা ওয়ার্ড ব্যবহার করে, একটা হচ্ছে ড্রাই টেপ আর একটা হচ্ছে ব্লাড টেপ। ড্রাই টেপটা হচ্ছে failure to aspirate any materials at all is referred to as কিছুই আসবে না এটা ড্রাই টেস্ট। আর ব্লাড টেস্টে ব্লাড আসবে উইদাউট পার্টিকেল, ব্লাড আসবে কালেকশন।
টেকনিক্যাল ফল্টের জন্য কিছু ব্লাডটা আসবে, কোনো কিছু পার্টিকেলস গুলো আসবে না। আর ড্রাই টাইপের ক্ষেত্রে কোনো কিছুই আসবে না, ব্লাডও আসবে না বা পার্টিকেলস আসবে না, এই দুইটার অনুসন্ধানে। সেসব ক্ষেত্রে আমরা আমরা টিফিন বায়োপসিতে চলে যাই। টিফিন বায়োপসিটা এই যে ফেল্ড অ্যাসপিরেশন হলো, কেন হলো, কেন হতে পারে, এটা দুটো ফ্যাক্টরস থাকে, একটা টেকনিক্যাল ফ্যাক্টরস, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। এগুলো ভাইবাদের জিজ্ঞেস করা হয়। টেকনিক্যাল ফ্যাক্টরস হচ্ছে সাফিসিয়েন্ট সাকশনটা আমরা করতে পারি না, অথবা আমরা কি করি যে আমি যে বোন মেরু নিডেলটা পিয়ার্স করলাম, নিডেলটা আমার যেখানে সমস্যা, যেখান থেকে আমি পার্টিকেল আসছে সেখানে হয়তো নিডেলটা গেল না, একটা খালি স্পেসে নিডেলটা গেল, সেক্ষেত্রে সেটা হতে পারে। আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট সাকশন আমরা যদি না করতে পারি, না টানতে পারি ঠিক মতো, চলে সেটা, এটা হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টরস। আর কিছু প্যাথোলজিক্যাল ফ্যাক্টরস আছে যেগুলি অ্যাসপিরেশন নিডলটা কালসি করা যায় না। বিশেষ করে পার্টিকেল গুলো যদি বড় হয়, সেক্ষেত্রে এটা তো কারণ নিডেলের বোর্ড তো কম, তো সেক্ষেত্রে যদি আমি পার্টিকেল গুলো বড় হয়, সেক্ষেত্রে সেটা তো কালসি করা যাবে না নিডেলের মাধ্যমে, সেখানে আমরা টেপ এন্ড বাইসিতে চলে যাবো। এই প্যাথোলজিক্যাল কজ গুলা কি কি হতে পারে? মাইলোফাইব্রোসিস, হ্যারিসেন লিউকেমিয়া, তারপরে আছে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, লিম্ফোমা, মেটাস্টেসিক কার্সিনোমা, টিউবারকুলোসিস ইনভলভিং দি বোন মেরু, মাল্টিপল মাইলোমা, অ্যাপ্লাস্টিক এনিমিয়া। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কজ অফ ফেইল্ড অ্যাসপিরেশন। বোন মেরুতে অনেক সময় কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশন যেটা হচ্ছে সাকশন পেন, যে আমি সাকশন করবো পার্টিকেলস গুলো, অনেক সময় পেনটা অনেক সময় পারসিস্ট করে। আর একটা হচ্ছে হেমাটোমা, যেহেতু ব্লাড কালেকশন, হেমাটোমা হতে পারে। তারপরে ইনফেকশন, ডেথ ডিউ টু শক এন্ড হিমোরেজ রেজাল্টিং ফ্রম দি অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু দি ভাইটাল অর্গান। এটা হচ্ছে কমপ্লিকেশন অফ দি বোন মেরু পাংচার। এইবার হচ্ছে মেইন জিনিস যেটা, এই যে বোন মেরু কালেকশন করলাম, করার পরে আমি স্লাইডটাকে স্লাইড প্রিপারেশন করে স্মিয়ার করে করলাম, যে পার্টিকেল গুলো নিয়ে আমি একটা স্মিয়ার তৈরি করলাম। আমি স্মিয়ার তৈরি করার পরে সেটার সাথে সাথে আমি এটা ফিক্সেশন করবো আমরা তাহলে অ্যালকোহলে ফিক্সেশন করবো 20 মিনিটস রাখলে সেটা ফিক্সেশনটা হয়ে যাবে। ফিক্সেশন করার পরে তারপরে স্টেনিং করবো, স্টেনিং করে আমরা কি করি, 20 মিনিট স্টেন করি অথবা জেমস স্টেন করি, এই দুইটা স্টেনটা করি। এই দুই স্টেনের করার পরে আমি এটা মাইক্রোস্কোপে আমাকে দেখতে পাবো। কি দেখবো, একটা বোন মেরু এক্সামিনেশন করতে গেলে আমরা কি দেখবো, এই জিনিসটা তোমাদের জানতে হবে। কারণ প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে যখন বোন মেরু স্টাডি করবো, তখন তোমরা লিখতে হবে, ওইভাবে লিখতে হবে। এক নম্বর যেটা আমরা দেখি, আমরা প্রথমে যেটা মাইক্রোস্কোপ আমরা কি দেখি, মাইক্রোস্কোপে আমরা স্লাইডটা নিয়ে প্রথমে লো পাওয়ারে দেখি, লো পাওয়ারে দেখা, তারপরে তারপরে হাই পাওয়ারে বা মোবাইল ইমার্শনে যাই। লো পাওয়ারে দেখার উদ্দেশ্য যে কোন জায়গাতে ভালো একটা স্মেয়ার তৈরি আছে, যে যেখান থেকে আমরা দেখতে সুবিধা হবে, সেটা আমরা সেলুলার জেনারেল সেলুলারিটিটা যেটা দেখি। আর সেলুলার ডিটেলসটা দেখতে গেলে আমরা হাইপারবল ওয়েল ইমার্শন পদ্ধতিটা ইউজ করা। ফার্স্ট এক নম্বর আমরা সেলুলারিটিটা দেখি। সেলুলারিটি মানে সেলের অবস্থানটা দেখি। এক নম্বর হচ্ছে সেলুলারিটি, নাম্বার অথবা সেল টাইপ, কোন ধরনের সেল আছে, কিরকম নাম্বার সেল আছে, সেটা আমরা ডিটারমিন করতে। এটা এক নম্বর, যেটাকে বলা হয় সেলুলারিটি অফ দি বোন মেরু। সেলুলারিটি বোন মেরু হলে যে কোনো, মনে করো একটা ডিজিজ আসলো, সেখানে বোন মেরু করে কি লিখবো, হয় সেল বেশি থাকলে যেখানে হাইপার সেলুলার, সেল কম থাকলে হাইপোসেলুলার, এবং নর্মাল থাকলে নর্মাল সেলুলার। এই যে এইভাবে তিন তিনটা তিনটা লিখতে হবে। এটা তিনটা যে কোনো একটা তোমার লিখতে হবে, হাইপার সেলুলার, হাইপোসেলুলার, অথবা হাইপোসেলুলার বা হাইপার সেলুলার, অথবা নর্মো সেলুলার, এটা লিখবো। তারপর মাইলোড ইরাথ্রোট রেশিও, এই যে ইমেচিওর মাইলোড সেল বা ইমেচিওর ইরাথ্রোট সেলের রেশিও, যেটা নর্মাল রেশিও যেটা হচ্ছে যে মাইলোড ইরাথ্রোট রেশিও হচ্ছে 2.5 to 15:1, এটা হচ্ছে মাইলোড রেশিও নর্মাল। তা আমি এখানে এই মাইলোড ইরাথ্রোট রেশিওটা আমরা দেখি, কিন্তু অনেক সময় লিউকেমিয়া
ডায়াগনোসিসটা করে থাকি। কমপক্ষে তোমার 200 থেকে 500 সেল গুলা কাউন্ট করতে হবে, কাউন্ট করে সেখানে মাইলর টু ইরাথ্রাল রেশিওটা বেশি হবে এখানে। যেহেতু ইরাথ্রো আরবিসির সংখ্যা তো বেশি না, আরবিসির সংখ্যা বেশি, ডাব্লিউসির সংখ্যা কম, সেক্ষেত্রে রেশিওটা সেরকমই হবে। একটা ইরাথ্রয়েডের এগেনস্টে 8 থেকে 15 পর্যন্ত মাইলর থাকে ইরাথ্রয়েড থেকে। মাইলর একটা ইরাথ্রয়েড রেশিওতে মাইলর থাকতে পারে 2.5 থেকে 15 পর্যন্ত। এটা এটা হচ্ছে নর্মাল রেশিওটা হচ্ছে 2.5 টু 15:1। 1টা হচ্ছে ইরাথ্রয়েড সেল আর বাকি এটা হচ্ছে মাইলর সেল। তো মাইলর ইরাথ্রয়েড রেশিওটা থাকতে পারে। মাইলর নর্মাল রেঞ্জে থাকতে পারে অথবা অল্টার্ড হতে পারে, যেমন মাইলরের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, ইরাথ্রয়ের পরিমাণ বেশি বা মাইলরের পরিমাণ কমে যেতে পারে, তো রেশিওটা তখন ডিফারেন্ট হবে, অল্টার্ড হতে পারে বা নর্মাল থাকতে পারে। এটা একটা। আর তারপরে যে আমি ইরেথ্রোপয়েসিস, তারপরে লিউকোপয়েসিস, মেগাকারিওপয়েসিস, এই তিনটা আমি দেখবো। ফার্স্ট দেখবো ইরেথ্রোপয়েসিস, টাইপ 1 অ্যাক্টিভিটি হচ্ছে ইরেথ্রোপয়েসিস। এটা কি নর্মোপ্লাস্টিক ইরেথ্রোপয়েসিস না মেগালোপ্লাস্টিক ইরেথ্রোপয়েসিস হচ্ছে বা সিডারোপ্লাস্টিক আছে, সেটা দেখবো। অ্যাক্টিভিটিস বা ম্যাচুরেশনটা দেখবো। সেল রেগুলার ম্যাচুরেশন, ব্লাড ইরেথ্রোব্লাস্টের ম্যাচুরেশনটা দেখবো। এরপরে আমি যাব লিকোপয়েসিস। লিকোপয়েসিস সেক্ষেত্রে ডাব্লিউসি সিরিজ এগুলো আমি দেখবো, ব্লাড সেল গুলো দেখবো, গ্রানুসাইট গুলো দেখবো, টক্সিক গ্রানুলেশন যেটা লিকোময়েড রিঅ্যাকশনে যেটা টক্সিক গ্রানুলেশন থাকে, এটিপিক্যাল সেল যেটা যেটা হচ্ছে ব্লাড সেল। গুলো নাম্বার এন্ড টাইপ অফ মেগাকারিওসাইটস, মানে প্লাটিলেটেড আসে থেকে মেগাকারিওসাইটস থেকে, মেগাব্লাস্ট বা মেগাকারিওসাইটস থাকে। কিভাবে আসে? মেগাকারিওসাইট সবচেয়ে লার্জ বোন মেরুতে। তো এই মেগাকারিওসাইট গুলো ফ্র্যাগমেন্ট হয়ে যখন এই ফ্র্যাগমেন্ট গুলো যখন ব্লাডে আসবে সেটাকে বলা হয় প্লাটিলেট। The number of types and presence of pattern formation and noted. মেগাকারিওসাইটসটা কেমন, মেগাপয়েসিসটা কেমন, মেগাকারিওসাইটস যেরকম আছে বা মেগাক্যারিওব্লাস্ট কিরকম আছে সেটা দেখার জন্য। মাল্টিমোর মাইলাম ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি। মাল্টিপল মানে এটা হচ্ছে আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পার্টুরা। আমি ওই ক্ষেত্রে কি হবে, বোন মেরুতে ম্যাগাকারিওসাইটসটা নর্মাল থাকবে বা বেশি থাকবে, কিন্তু ব্লাডে প্ল্যাটলেটটা থাকবে না, কারণ ম্যাগাকারিওসাইট ফ্র্যাগমেন্ট হয়ে যখন প্ল্যাটলেটটা ব্লাড আসবে প্ল্যাটলেটগুলো ব্রেকডাউন হয়ে যাবে, যার জন্য ওই বোন মেরুতে মেগাকারিওসাইটসটা নর্মাল থাকবে কিন্তু প্ল্যাটলেটটা কম থাকবে। এটা তো আইটিপি, যেটা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পার্টুরা। প্রেজেন্স অফ ফরেন বডি বা টিউমার সেল, মেলিগন্যান্ট সেল থাকলে সেই মেলিগন্যান্ট সেলগুলো দেখবো। প্রেজেন্স অফ প্যারাসাইট, যেটা আমি ওই ইন্ডিকেশনের মধ্যে বলা হচ্ছে না, কালাজ্বর, ম্যালেরিয়া, এগুলি আমরা দেখবো বোন ম্যারো স্টাডি করে পাওয়া যাবে। বিশেষ করে আমরা যেটা কালাজ্বরের ক্ষেত্রে আমরা দেখে থাকি। আয়রন কন্টেন্ট অফ দ্য বোন মেরো, যেটা আমি ওই যে ডায়াগনস্টিক পারপাসে যেটা বলেছিলাম যে হাইপোক্রোমিক এনিমিয়া, তার মানে ওই ক্ষেত্রে আবার সচরাচর আমরা হাইপোক্রোমিয়াতে বোন স্টাডি করে থাকি না, কিন্তু ওই আয়রন কন্টেন্ট দেখার জন্য বা আয়রন পরিমাণটা দেখার জন্য আমরা বোন স্টাডি অনেক সময় করে থাকি, এটা সবসময় লাগে না, বা সিডারোব্লাস্ট দেখার জন্য। এটা এটা হচ্ছে 8 নম্বর যে পয়েন্টটা, যেটা কন্টেন্ট অফ আয়রন কন্টেন্ট অফ দি বোন ম্যারো। দিস ক্যান বি অ্যাসেসড আইদার বাই ডাইরেক্ট এক্সামিনেশন অফ দি আনস্টেন ম্যারো ফ্র্যাগমেন্ট অর বাই স্পেশাল স্টেন ফর আয়রন। এটা ক্রুশন ব্লু স্টেন যেটা আমরা করে থাকি, ক্রুশন ব্লু গ্রেনসটা দেখি, ক্রুশন ব্লু স্টেন। In normal marrow, small amount of iron is present. Normal marrow, small amount of iron is present. It is absent in iron deficiency anemia. Iron deficiency কমে যায় বা বলতে থাকেই না বলতে গেলে। আর ট্রান্সফিউশন হিমোসিডায়োসিস, যেখানে আয়রন স্টোর হয় সেখানে বেশি থাকবে। ইনক্রিজ ইন ট্রান্সফিউশন হিমোসিডারোসিস, হিমোক্রোমাটোসিস, রিফ্র্যাক্টরি সিডারোব্লাস্টিক এনিমিয়া। সেসব ক্ষেত্রগুলোতে আয়রনের আয়রন কন্টেন্টটা বেশি হবে বোন ম্যারোর ক্ষেত্রে। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে অ্যাবসেন্ট থাকতে পারে বা অল্প থাকবে।
আর এটার জন্য আমরা প্রুশিয়ান ব্লু স্টেইন করে থাকি, এটা দেখার জন্য। এটা তো হাইপোক্লোরিনেমিয়া আয়রন স্টারটা দেখার জন্য। নর্মালি আমরা সেটা করি না, হাইপোক্লোরিনেমিয়া বোন স্টাডি করি। তো আমি একটা বোন ম্যারো স্লাইড করার পর আমি মাইক্রোস্কোপে যেটা দেখবো, কি দেখবো? ফার্স্ট দেখবো আমি সেলুলারিটি, তারপরে দেখবো মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও, এগুলো কিন্তু ভাইকে জিজ্ঞেস করবে। ফার্স্ট দেখবো আমি সেলুলারিটি, তারপরে আমি দেখবো মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও, নাম্বার 3 দেখবো ইরাথ্রোপয়েসিস অ্যাক্টিভিটিস, ইরাথ্রোপয়েসিস, লিউকোপয়েসিস, মেগাকারিওপয়েসিস, আদার্স অর্গানিজম, যেটা প্যারাসাইটিক ইনফেকশন থাকলে সেটা আমরা দেখবো, উম, অথবা কোনো ম্যালিগনেন্ট সেল দেখবো। নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে আমি আয়রন কন্টেন্ট অফ দি মেরু দেখবো। প্রথম যেগুলি আমি যখন যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম যে 5টা সেটা আমরা দেখে থাকি, যেটা হচ্ছে সেলুলারিটি অফ দি বোন মেরু, মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও, ইরাথ্রোপয়েসিস, লিউকোপয়েসিস এবং মেগাকারিওসিস, এই 5টা দেখে থাকি। এবং যে কোনো ডিজিজের ক্ষেত্রে সেটা সেভাবে লিখতে হবে। যেটা ভাইভাতেও জিজ্ঞেস করে, এটা ইম্পর্টেন্ট, অনেক সময় রিটেনও আসতে পারে। এই চ্যাপ্টার থেকে এটা ইম্পর্টেন্ট। শর্ট নোটের ভিতরে আছে ডাই টেপ, ব্লাড টেস্ট, প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলা, যে ক্ষেত্রে আমরা ড্রাই টেপ বা ব্লাড টেস্ট দিয়ে থাকি। আরেকটা হচ্ছে প্রথমে যেটা পড়ালাম, যে ইন্ডিকেশন অফ দি বোন ম্যারো স্টাডি, এই কয়েকটা কোশ্চেন মাত্র থাকে এই চ্যাপ্টার থেকে। বোন ম্যারো স্টাডির ক্ষেত্রে